আজ আমার ক্লাস পজিটিভ ভার্বস নিয়ে। এই ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। পজিটিভ ভার্ব সম্পর্কে যাদের ডাউটস রয়েছে তারা আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে যত ডাউটস রয়েছে সেগুলো যেমন ক্লিয়ার হয়ে যাবে, তেমন তোমরা খুব সহজেই বুঝতে পারবে ইংরেজি বাক্য গঠন করার ক্ষেত্রে পজিটিভ ভার্বস কতটা গুরুত্বপূর্ণ। মেক, গেট, হ্যাভ, লেট, ফোর্স, হেল্প, অ্যালাউ, কিপ, হোল্ড, এনাবেল, পারসুয়েট, পারমিট, কনভিন্স ইত্যাদি ভার্বগুলোকে পজিটিভ ভার্বস বলা হয়, কারণ এই ভার্বগুলোকে ব্যবহার করে অন্য কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া বোঝানো হয়। যেমন, বাবা আমাকে দিয়ে জানলাগুলো পরিষ্কার করিয়ে নিয়েছিলেন। এই বাক্যটিকে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে কর্তা অর্থাৎ সাবজেক্ট বাবা এখানে কাজটা করেননি, নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে, আমাকে দিয়ে জানলাগুলো পরিষ্কার করিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, কাজটা করতে আমি অনেকটা বাধ্য হয়েছি এরকমই বোঝা যায়। তবে সেটা নাও হতে পারে, এরকমও হতে পারে যে অর্থের বিনিময়ে আমাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছেন, আমাকে কিছু টাকা দিয়েছেন তাই আমি রাজি হয়েছি কাজটা করেছি, এটাও হতে পারে। আবার আমাকে প্ররোচিত করে কাজটা করিয়ে নিয়েছেন, সেটাও হতে পারে। আমাকে ভুলিয়ে বুঝিয়ে কাজ করিয়ে নিয়েছেন, সেটাও হতে পারে। অনুরোধ করে কাজটা করিয়ে নিয়েছেন, তাও হতে পারে। তো এই ধরনের বাক্যগুলোকে যখন আমরা ইংরেজিতে লেখার চেষ্টা করি তখন পজিটিভ ভার্বস ব্যবহার করি। প্রথমে যে তিনটি ভার্বের কথা আমি বলেছি, মেক, গেট, হ্যাভ, এই তিনটি ভার্ব হলো সব থেকে ভাইটাল। এই তিনটি ভার্বের যে প্যাটার্ন, মানে এই তিনটি ভার্বকে ব্যবহার করে ইংরেজি বাক্য যে গঠন করি, সেই ইংরেজি বাক্যের যে প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে যদি আমরা ভালো করে দেখে নেই বা শিখে রাখি তাহলে অন্যান্য পজিটিভ ভার্বসগুলো নিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না, কারণ ওদের প্যাটার্ন দিয়েই অন্যান্য পজিটিভ ভার্বসগুলোকে আমরা ইংরেজিতে লিখতে পারবো, সেন্টেন্সে ব্যবহার করতে পারবো। তাই প্রথমে চলো মেক ভার্বটাকে শিখে নেই। তো প্রথম কথা হলো যে মেক ভার্বটাকে আমরা কখন ব্যবহার করব? যখন কাউকে বাধ্য করব কোনো কাজ করতে, তখন অবশ্যই আমরা মেক ব্যবহার করব। আবার কাউকে বুঝিয়ে ভুলিয়ে কাজ করিয়ে নেব, তখনও কিন্তু আমরা মেক ব্যবহার করব। অনুরোধ করে কাজ করে নেওয়া হয়েছে, অর্থের বিনিময়ে কাজ করিয়ে নেওয়া হয়েছে, সেক্ষেত্রেও আমরা মেক ব্যবহার করব। তো মেক ব্যবহার করে ইংরেজি বাক্য গঠন করার যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা আমি তোমাদেরকে দেখাচ্ছি রুল হিসেবে। প্রথমে লেখা আছে যে কাজটা করিয়ে নেয়। বাবা আমাকে দিয়ে জানলাগুলো পরিষ্কার করিয়ে নিয়েছিলেন, এখানে যিনি কাজটা করিয়ে নিয়েছিলেন তিনি হলেন বাবা। সুতরাং এখানে যে কাজ করিয়ে নেয় সে হলো বাবা, ফাদার লিখতে হতো প্রথমে। তারপরে মেক টেন্স অনুযায়ী, যেমন টেন্স তেমনভাবে মেকটাকে লিখতে হবে। যেমন যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ মেড অথবা হ্যাজ মেড, যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে মেড, যদি ফিউচার ইনডেফিনিট হয় তাহলে উইল মেক, শ্যাল মেক। যেমন টেন্স সেই টেন্স অনুযায়ী মেক ভার্বটাকে ব্যবহার করব। এরপর 3 নম্বর জায়গা সব থেকে ভাইটাল, যাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়। বাবা আমাকে দিয়ে জানলাগুলো পরিষ্কার করিয়ে নিয়েছেন, এখানে যাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছেন সে হলাম আমি। তবে আমি আই লিখবো না, আই এর অবজেক্টিভ ফর্ম লিখবো। এখানে সবসময় অবজেক্টিভ ফর্ম লিখতে হবে, অর্থাৎ আই এর পরিবর্তে মি, হি এর পরিবর্তে হিম, শি এর পরিবর্তে হার, দের পরিবর্তে দেম, এগুলো লিখতে হবে। চতুর্থ জায়গাটাও ভাইটাল। চতুর্থ জায়গাতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যে কাজটা করিয়ে নেওয়া হয় সেই কাজের প্রেজেন্ট ফর্মটা লিখতে হবে, টেন্স যাই হোক না কেন। মেক ভার্বটাকে আমরা যে ফর্মে যেমন খুশি বসাতে পারি, কিন্তু এইখানে চতুর্থ জায়গাতে এইখানে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তবে যদি মেক ভার্বটাকে আমরা প্যাসিভে লেখার চেষ্টা করি তাহলে এইখানে এই ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে একটা টু ব্যবহার করতে হবে। অ্যাক্টিভে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর প্যাসিভে টু লিখে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই চতুর্থ জায়গাতে। তারপরে বাকি অংশ, যেমন একটা এক্সাম্পল দেখো, তুমি রাজুকে সেখানে যেতে বাধ্য করেছিলে, তুমি রাজুকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছিলে, তাই যে কাজটা করিয়ে নিয়েছিল সে হলো ইউ, ফার্স্টে ইউ লিখব। এরপরে করিয়ে নিয়েছিলে, তাকে সেখানে যেতে বাধ্য করেছিল, অতীতকাল, তাই মেকের সেকেন্ড ফর্ম মেড, ফার্স্ট ইনডেফিনিটে আছে। 3 নম্বর জায়গাটা তোমাদেরকে বলেছি খুব ভাইটাল, যাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হয়েছে। এখানে যাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হয়েছে সে কে? রাজু, তাই 3 নম্বরে লিখতে হবে রাজু, ইউ মেড রাজু। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাকে যেতে বাধ্য করেছিলে, যাওয়া, যেতে, যেতে, এটা দেখলে পরে, এটা শুনলে পরে মনে হচ্ছে যে টু গো লিখতে হবে, না টু গো লিখবো না, এখানে গো লিখবো, ইউ মেড রাজু গো। এরপরে বাকি অংশ, কোথায় যেতে বাধ্য করেছিলে? সেখানে, দেয়ার, তাহলে তুমি রাজুকে সেখানে যেতে বাধ্য করেছিলে, ইউ মেড রাজু গো দেয়ার।
এই যে প্যাটার্নটা, মেক ভার্বের যে প্যাটার্নটা আমরা এতক্ষণ ধরে দেখলাম, এই প্যাটার্নটিকে ব্যবহার করে 4টে পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি, হুবাহু এইভাবেই ব্যবহার করতে পারি, কোনো রকম চেঞ্জ না করে। সেই 4টি ভার্ব দেখো, একটা হলো মেক, দ্বিতীয়টা হলো হ্যাভ, লেট এবং হেল্প। তার মানে মেক, হ্যাভ, লেট, হেল্প, এই 4টি ভার্বের ক্ষেত্রে, পজিটিভ ভার্বের ক্ষেত্রে হুবাহু এই প্যাটার্নটা আমরা ব্যবহার করব। আর এই 4টি ভার্ব বাদ দিয়ে অন্য যত পজিটিভ ভার্বস রয়েছে সেগুলোর ক্ষেত্রে ওই চতুর্থ জায়গাতে যেখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখেছি ওখানে টু লিখে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব। তবে কিপ শব্দটা একটু আলাদা করে রাখতে হবে। কিপ শব্দটির ক্ষেত্রে কি করতে হবে সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে বলবো, যখন কিপ নিয়ে আলোচনা করব। তবে গেট এবং হ্যাভ এই দুটোর মধ্যে এখনো একটা জটিলতা রয়েছে, কারণ আমি তোমাদেরকে একবার বলেছি যে মেক, গেট, হ্যাভ এই 3টি ভার্বকে ভালো করে শিখতে হবে। আমরা সবে মেকটাকে শিখলাম, এবার গেট এবং হ্যাভ কতটা অন্যরকম সেটা একটু বুঝে নিতে হবে। পরবর্তী সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটো পজিটিভ ভার্বস, সেই দুটো পজিটিভ ভার্বস হলো গেট এবং হ্যাভ। গেট এবং হ্যাভের দুটো আলাদা রুল আজকে আমরা শিখব। এখন যে রুলটা আমরা শিখব এই রুলটা হুবাহু মেকের রুলের মতোই। হ্যাভের ক্ষেত্রে মেকের নিয়মটা হুবাহু ব্যবহার করব, গেটের ক্ষেত্রে হুবাহু ব্যবহার করব, শুধুমাত্র একটা চেঞ্জ হবে, চতুর্থ জায়গাতে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু ব্যবহার করব। এবার কথা হলো যে এই যে রুলটা ব্যবহার করব কোন ধরনের বাক্য বলার জন্য, সেটার জন্য আমি তোমাদেরকে একটা প্রথমে এক্সাম্পল দিচ্ছি। মা মেয়েটিকে স্টেজে গান গাওয়ালো। এবার মা যদি জোর করে মেয়েটিকে পাঠিয়ে দেয়, মেয়েটি ওয়ার্নিং দিয়েছে আজকে আমার গলা ভালো নয়, কেলেঙ্কারি করে দেবো, মাঝপথে গান থেমে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে, মাকে ওয়ার্নিং দিয়েছে, তাও মা শোনেনি, তাও মা মেয়েকে জোর করে স্টেজে তুলে দিয়েছে। এই যে জোর করে ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও, প্রয়োজন নেই, আজকে করা ঠিক হবে না, তা সত্ত্বেও মা জোর করে পাঠিয়ে দিল, এই ক্ষেত্রে আমরা গেট ব্যবহার করব। আর যখন নির্দেশ দেওয়া হবে, মা নির্দেশ দিল যা স্টেজে গিয়ে গান কর, মা নির্দেশ দিলেন এবং মেয়ে চলে গেল স্টেজে গান করলো, এই ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। এই তফাৎটা কিন্তু বুঝতে হবে, গেট এবং হ্যাভের মধ্যে এই বেসিক একটা পার্থক্য আছে। আরও একটা পার্থক্য আছে, সেটা হলো গেটের তুলনায় হ্যাভ বেশি ফর্মাল বা অফিসিয়াল। ফর্মাল অথবা অফিসিয়াল ক্ষেত্রে গেটের পরিবর্তে হ্যাভ ব্যবহার করাটাই ভালো। তো যাই হোক, তাহলে এবার আমরা বলতে পারি যে এখানে আমরা গেট এবং হ্যাভ ব্যবহার করে কোন ধরনের কথাগুলোকে বলার চেষ্টা করব, লেখার চেষ্টা করব। যখন জোর করা হবে, কাউকে জোগাড় করা হবে, জোর করে কোনো কাজ করিয়ে নেওয়া হবে কাউকে দিয়ে, তখন আমরা গেট ব্যবহার করব। আর যখন জাস্ট কাউকে নির্দেশ দিয়ে কাজটা করিয়ে নেওয়া হবে তখন আমরা হ্যাভ ব্যবহার করব। রুলটা তাও একবার দেখে নাও। ওই মেকেরই রুলটা রয়েছে, যে কাজটা করিয়ে নেয় তাকে লিখবো, তারপরে গেট অথবা হ্যাভ ওই মেকের মতোই টেন্স অনুযায়ী ব্যবহার করতে হবে। তারপরে আমরা যাকে জোগাড় করা হলো, যাকে খুঁজে বের করা হলো কাজ করিয়ে নেওয়ার জন্য, তাকে ব্যবহার করব, অথবা যাকে নির্দেশ দেওয়া হলো তাকে লিখবো। এরপরে গেটের ক্ষেত্রে টু লিখে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো, আর হ্যাভের ক্ষেত্রে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো বাকি অংশ। যেমন একটা এক্সাম্পল দেখো, দরজা ঠিক করার জন্য সে একজন কাঠমিস্ত্রিকে পেয়েছিল, কাঠমিস্ত্রিকে জোগাড় করেছিল। এইবারে এখান থেকে আমরা কি করে বুঝতে পারবো যে ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও জোগাড় করেছে? কোথাও লেখা আছে? লেখা থাকবে না এগুলো। সুতরাং এখানে গেট অথবা হ্যাভ যেটা খুশি ব্যবহার করতে পারি। কিন্তু আমি যদি বোঝাতে চাই যে যাকে আমি খুঁজে এনেছি দরজা ঠিক করার জন্য, সে আমাকে বলেছে দরজা ঠিক করার দরকার নেই, এখন আপনার ঘরের দরজা ঠিকই আছে, আমি দেখে এসেছি, এখন চেঞ্জ করার কোনো দরকার নেই, তাও আমি জোর করে তাকে নিয়ে আসলাম, দরজা চেঞ্জ করলাম বা ঠিক করিয়ে নিলাম, এই ক্ষেত্রে আমি গেট ব্যবহার করব। ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও, প্রয়োজন নেই, তাও আমি জোর করে কাজটা করিয়ে নিলাম, কাউকে জোগাড় করে নিয়ে আসলাম, এই ক্ষেত্রে আমি গেট ব্যবহার করব। তো যাই হোক, এবার এই যে বাক্যটি আমরা লিখে রেখেছি, দরজা ঠিক করার জন্য সে একজন কাঠমিস্ত্রিকে পেয়েছিল, এখানে থোড়ি বুঝতে পারছি কোনটা কোন নিয়মে হবে, কারণ এখানে ওই জোর করে করানো হলো, প্রয়োজন নেই ইত্যাদি কিছু বোঝা যাবে না এভাবে। সুতরাং এখানে আমরা গেট অথবা হ্যাভ যে কোনো একটা ব্যবহার করতে পারি। চলো গেট দিয়ে লিখি। যে কাজ করিয়ে নেয় সে হলো
সে, এখানে সে কাজ করিয়ে নিয়েছে হি। এরপরে গেট, দেখো অতীতকাল আছে তাই গেটের সেকেন্ড ফর্ম গট লিখতে হবে। এরপর যাকে বুঝিয়ে ভুলিয়ে কাজটা করিয়ে নেওয়া হয়েছে সে হলো একজন কাঠমিস্ত্রি, এ কার্পেন্টার। গেট লিখলে কিন্তু টু প্লাস ভার্বের V1 লিখতে হবে। এটাই হলো চেঞ্জ। তো যে কাজটা করিয়ে নিয়েছে সেটা হলো ঠিক করিয়ে নিয়েছে, ঠিক করা, ফিক্স। শুধু ফিক্স লিখলে হবে না, টু ফিক্স লিখতে হবে। এইবার গটের জায়গাতে যদি আমরা হ্যাভের সেকেন্ড ফর্ম হ্যাড লিখতাম, গটের পরিবর্তে যদি এখানে হ্যাড লিখতাম তাহলে টু ফিক্সের পরিবর্তে ফিক্স লিখতে হতো। তারপর বাকি অংশ হলো কি, কাকে ফিক্স করিয়ে নিয়েছি? দরজাটাকে, দ্য ডোর। তাহলে দরজা ঠিক করার জন্য সে একজন কাঠমিস্ত্রিকে পেয়েছিল, এটার ট্রান্সলেশন হলো হি গট এ কার্পেন্টার টু ফিক্স দ্য ডোর। এই হলো পার্থক্য। এবার গেট অথবা হ্যাভের আরো একটা নিয়ম আছে, এই নিয়মটা শিখে নিলে আর কোনো সমস্যা নেই। এই তিনটে নিয়ম একটু ভালো করে মাথায় রাখবে, সব ক্লিয়ার হয়ে যাবে। এবার যেটা বলার সেটা হলো এই যে ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব আমরা কোন কোন ক্ষেত্রে, আমি তোমাদেরকে একটু আগে বলে দিয়েছি। 4টে ভার্ব আছে, একটা হলো মেক, দ্বিতীয়টা হলো হ্যাভ, তৃতীয়টা হলো লেট, চতুর্থটা হলো হেল্প। এই 4টে বাদ দিয়ে যত অন্য পজিটিভ ভার্বস রয়েছে সব ভার্বসের ক্ষেত্রে টু প্লাস V1 লিখব, শুধুমাত্র কিফ বাদ দিয়ে। কিফের জন্য আলাদা একটা নিয়ম আমি একবার বলেছিলাম, আর একবার বলছি, ওটা আমি আলাদা করে শিখিয়ে দিচ্ছি। গেট এবং হ্যাভ ব্যবহারের দ্বিতীয় প্যাটার্নটা দেখে নাও। প্যাটার্নটা হলো প্রথমে লেখা আছে যে কাজ করিয়ে নেয়, তারপরে গেট অথবা হ্যাভ, এরপর যার উপরে কাজটা করানো হয়, আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দেব, এরপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাকি অংশ। এবার কথা হলো যে এই প্যাটার্নটা আমরা কখন ব্যবহার করব। এই প্যাটার্নটা আমরা ওই মেঘ দিয়ে যে বাক্যগুলো বলা হয় ওই রকম বাক্য বলার ক্ষেত্রে ব্যবহার করব। তবে তফাৎ একটা আছে, সেই তফাৎটা ভাইটাল। সেই তফাৎটা হলো কি, যাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয় সে যখন উপস্থিত থাকে বাক্যে, তার কথা যখন বলা হয় তখন আমরা মেঘ ব্যবহার করে সেই বাক্যটিকে লিখি। আর যাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হলো, বাক্যের মধ্যে তার উল্লেখ করা হলো না, সে বাক্যের মধ্যে অনুপস্থিত, তখন আমরা গেট অথবা হ্যাভ ব্যবহার করব। এই হলো তফাৎ। আর এই তফাতের জন্য নিয়মের মধ্যে মারাত্মক দুটো পরিবর্তন এসে গেল। দেখো হলুদ কালিতে আমি লিখে দিয়েছি। প্রথমের দুটো তো কোনো চেঞ্জ নেই, যে কাজটা করিয়ে নেয় তারপরে গেট অথবা হ্যাভ টেন্স অনুযায়ী হবে, এটা তেমন বলার কিছু নেই, এই নিয়মটা তোমরা দেখে নিয়েছো। এরপরে যেটা করিয়ে নেওয়া হয়, যেটা করিয়ে নেওয়া হয় মানে, যেমন ধরে নাও গাড়িটা সারিয়ে নিয়েছি, কাজটা কার উপরে করা হয়েছে? গাড়িটার উপরে। যেটা করিয়ে নেওয়া হয় সেটা হলো এখানে গাড়িটা। জানলাগুলো পরিষ্কার করিয়ে নেওয়া হয়েছে, কাজটা কার উপরে করা হয়েছে? জানলার উপরে, জানলাগুলো লিখতে হবে। চিঠিটা লিখিয়ে নিয়েছিলাম, কাজটা কার উপরে করা হয়েছে? চিঠির উপরে, চিঠিটা এখানে ওই 3 নম্বর জায়গাতে চিঠিটা লিখতে হবে। বাড়িটা রং করিয়ে নিয়েছিলাম, কাজটা কার উপরে করেছি? বাড়িটার উপরে, এখানে বাড়িটা দা হাউস লিখতে হবে। এরপরে ভার্বের থার্ড ফর্ম, টেন্স যাই হোক না কেন সব সময় ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। এরপর বাকি অংশ, যেমন একটা এক্সাম্পল দেখো, শীঘ্রই আমি গাড়িটা সারিয়ে নেব। কাকে দিয়ে সারিয়ে নেব? তার কথা বলা হলো কি? না, তার কথা বলা হয়নি, তাই এটাকে গেট অথবা হ্যাভ দিয়ে লিখতে হবে। কিন্তু এখানে যদি বলা হতো শীঘ্রই মেকানিককে দিয়ে গাড়িটা আমি সারিয়ে নেব, তাহলে এই নিয়মে লেখা যেত না, মেকের নিয়মে লিখতে হতো, কারণ যাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হবে তার উল্লেখ করা হয়েছে, তার কথা বলা হয়েছে সেন্টেন্সের মধ্যে। যাই হোক, এবার এটাকে আমরা ইংরেজিতে লেখার চেষ্টা করি। যে কাজ করিয়ে নেয় সে হলো আমি, আই। এরপরে গেট অথবা হ্যাভ, দেখো ভবিষ্যতে লেখা আছে সারিয়ে নেব, আই এর ক্ষেত্রে শ্যাল হয়। এবার আই শ্যাল গেট অথবা আই শ্যাল হ্যাভ, যেটা খুশি। এরপর যার উপরে কাজটা করিয়ে নেওয়া হয়েছে, মেকের ক্ষেত্রে কিন্তু এখানে যে কাজটা, যাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হতো তাকে লিখতাম। গেট অথবা হ্যাভের ক্ষেত্রে যার উপরে কাজটা করিয়ে নেওয়া হয়েছে সেটা লিখতে হবে। যার উপরে কাজটা করানো হয়েছে বা করানো হবে সেটা হলো গাড়িটা, দ্য কার। গাড়িটাকে কি করা হবে? সারানো হবে।
রিপেয়ার করা হবে, ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে সবসময়, রিপেয়ারের থার্ড ফর্ম রিপেয়ার্ড। এরপরে বাকি অংশ হলো শীঘ্রই, সুন। তাহলে শীঘ্রই আমি গাড়িটা সারিয়ে নেব, এই বাক্যের ট্রান্সলেশন হলো আই শ্যাল গেট দ্য কার রিপেয়ার্ড সুন, অথবা আই শ্যাল হ্যাভ দ্য কার রিপেয়ার্ড সুন। মেক, গেট, হ্যাভ, এদের যে পরিবর্তনগুলো, পার্থক্যগুলো আমরা দেখলাম এতক্ষণ ধরে, সেগুলোকে যদি আর একবার একটু দেখে নেই তাহলে বুঝতে অনেকটাই সুবিধা হবে। যাকে দিয়ে কাজ করানো হয় সে যখন বাক্যের মধ্যে থাকে তখন আমরা মেক ব্যবহার করি, আর যাকে দিয়ে কাজ করানো হয় সে যখন বাক্যের মধ্যে থাকে না তখন আমরা গেট অথবা হ্যাভ ব্যবহার করি। যেমন উই মেক দ্য ম্যান সেন্ড সাম মানি টু হিজ ফ্যামিলি, এখানে যাকে দিয়ে কাজটা করিয়েছি সে হলো দ্য ম্যান, বাক্যের মধ্যে আছে তাই মেকের নিয়মে লিখলাম। উই গেট সাম মানি সেন্ড টু হিজ ফ্যামিলি, এখানে যাকে দিয়ে কাজ করানো হলো শেষ বাক্যের মধ্যে নেই তাই গেট অথবা হ্যাভ দিয়ে লিখলাম, এবং ওই যাকে দিয়ে কাজ করানো হলো তার জায়গাতে সাম মানি লিখলাম, যার উপরে কাজ করা হলো সেটা লিখলাম, আর মেকের ক্ষেত্রে ওই জায়গায় দ্য ম্যান লিখলাম, যাকে দিয়ে কাজ করা হলো তাকে লিখলাম। আরও একটা চেঞ্জ হয়, আরও একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা হলো কি, মেকের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি, আর গেট অথবা হ্যাভের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করি, অর্থাৎ থার্ড ফর্ম ব্যবহার করি। যেমন আই অ্যাম মেকিং দেম রিপ্লেস দ্য মোবাইল, আমি তাদেরকে দিয়ে মোবাইলটা রিপ্লেস করাচ্ছি, তারা করবে, যারা কাজটা করবে তারা এখানে উপস্থিত তাই মেকের নিয়মে লিখলাম। এবং এখানে ভার্বটা দেখো রিপ্লেস হলুদ রঙের ভার্বের প্রেজেন্ট ফর্মে লেখা আছে, কিন্তু ওইদিকে আই অ্যাম হ্যাভিং দ্য মোবাইল রিপ্লেসড অথবা আই অ্যাম গেটিং দ্য মোবাইল রিপ্লেসড, এই ক্ষেত্রে হ্যাভিং এর পরে যাকে দিয়ে কাজ করালাম তাকে কিন্তু লিখলাম না, কেন, সে তো নেই, যাকে দিয়ে কাজ করালাম সে নেই। এর বাংলা হলো আমি মোবাইলটা রিপ্লেস করাচ্ছি, কাকে দিয়ে করাচ্ছি বলা নেই, এই কারণে যাকে দিয়ে করাচ্ছি সে যেহেতু নেই তাই গেট অথবা হ্যাভ দিয়ে লিখতে বাধ্য হলাম, এবং তৃতীয় জায়গাতে যাকে দিয়ে কাজ করানো হয় তাকে না লিখে যার উপরে কাজ করা হবে মোবাইলটাকে চেঞ্জ করা হবে, মোবাইল, দা মোবাইল লিখলাম, এবং তারপরে হলুদ রঙের ভার্বটা দেখো থার্ড ফর্মে লেখা আছে রিপ্লেসড, কারণ এই ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম হয় এবং মেকের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। মেক, গেট, হ্যাভ এই তিনটি ভার্ব বাদ দিয়ে অন্যান্য যে পজিটিভ ভার্বসগুলো রয়েছে তাদের জন্য আলাদা কোনো প্যাটার্ন জানার দরকার নেই। কেন? কারণ মেকের ওই প্যাটার্ন ব্যবহার করেই অন্যান্য সব পজিটিভ ভার্বসগুলোকে আমরা লিখতে পারবো। তফাৎ একটা, কোনো কোনো ক্ষেত্রে টু ব্যবহার করতে হবে, চতুর্থ জায়গাটা মনে আছে তোমাদের, আর কোথাও বা টু ব্যবহার না করে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, এই হলো তফাৎ। প্রথমে লেট, লেটের ক্ষেত্রে হুবহু মেকের নিয়মটা ব্যবহার করি, কোনো রকম কোনো চেঞ্জ নেই, লেটের জন্য মেকের নিয়ম। লেট বলতে অনুমতি দেওয়া বা চাওয়া বোঝায়। যেমন আমি তোমাকে আমার গাড়ি চালাতে দেব না, অর্থাৎ চালাতে অনুমতি দেব না, আই শ্যাল নট লেট ইউ ড্রাইভ মাই কার। এখানে আপনি আপনার কুকুরকে মলত্যাগ করাতে পারেন না, মানে আপনাকে এটা করতে দেব না, এই অনুমতি আপনি পাবেন না। ইউ ক্যান নট লেট ইউর ডগ ডিফিকেট হিয়ার। বাবা তাকে মোবাইল গেম খেলতে দিচ্ছে, অনুমতি দিচ্ছে, বাবা পারমিশন দিচ্ছে। ফাদার ইজ লেটিং হিম প্লে মোবাইল গেমস। এরপর অ্যালাউ, পারমিট, অনুমতি দেওয়া বা চাওয়া। লেট এবং অ্যালাউ, পারমিট সবই তো একই অর্থে ব্যবহার করা হয়, তাহলে আলাদাভাবে কেন লেখা হলো? দুটো কারণ। একটা কারণ হলো অ্যালাউ এবং পারমিট এগুলো ফর্মাল এবং অফিসিয়াল। অফিসিয়াল অথবা ফর্মাল ক্ষেত্রে লেটের পরিবর্তে অ্যালাউ অথবা পারমিট ব্যবহার করা ভালো, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে লেট হলো একেবারে হুবহু মেকের নিয়মে চলে, কিন্তু অ্যালাউ অথবা পারমিটের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়। চেঞ্জটা হলো কি, ওই চতুর্থ জায়গায় যে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখি তার আগে একটা টু লিখবো, অর্থাৎ অ্যালাউ এবং পারমিটের ক্ষেত্রে ভার্বের আগে টু ব্যবহার করব। যেমন দেখো টু প্লে দেখতে পাচ্ছ, টু এক্সপ্লেইন, টু স্মোক, তিনটি বাক্য দেখতে পাচ্ছ। শিক্ষকরা শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে খেলতে অনুমতি দেয় না। টিচার্স ডু নট অ্যালাউ স্টুডেন্টস টু প্লে ইন দ্য ক্লাসরুম। তুমি কি আমাকে ঘটনাটা ব্যাখ্যা করতে অনুমতি দেবে? উইল ইউ পারমিট মি টু এক্সপ্লেইন দ্য হ্যাপেনিং। তারা তোমাকে সেখানে ধূমপান করার অনুমতি দেবে না।
they will not permit you to smoke there. তো দেখতেই পাচ্ছ এই ক্ষেত্রে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হলো চতুর্থ জায়গাতে। এই একইভাবে ফোর্সের ক্ষেত্রে, এনাবেলের ক্ষেত্রে লিড, রিকোয়ার, মোটিভেট, কনভিন্স, পারসুয়েড এইগুলোর ক্ষেত্রে টু ইনফিনিটিভ ব্যবহার করব, এই অ্যালাউ এবং পারমিটের মতো। পরবর্তী ভার্ব পারসুয়েড অথবা কনভিন্স, প্ররোচিত করা বা বোঝানোর ক্ষেত্রে পারসুয়েড অথবা কনভিন্স ব্যবহার করি। দোকানদার অবশেষে আমাকে জামাটা কিনতে প্ররোচিত করেছিল, বুঝিয়ে ছেড়েছিল, এমন ভাবে কথা বলেছে যে শেষ পর্যন্ত জামাটা আমি নিতে বাধ্য হয়েছি। দ্য শপকিপার ফাইনালি পারসুয়েডেড মি টু বাই দ্য শার্ট, এখানে দেখো টু বাই, এটাই মাথায় রাখতে হবে, নিয়ম তো একই। দুটো জিনিস শুধু এখন মাথায় রাখতে হবে, একটা হলো প্রতিটি শব্দের প্রতিটি ভার্বের মানে কি সেটা, আর কোন প্যাটার্নে লিখবো এটা। এরপরে পরপর নিজের ইচ্ছে অনুযায়ী নতুন নতুন বাক্য গঠন করো, লিখতে থাকো। আপনি আমাকে চিটফান্ডে অর্থ বিনিয়োগ করতে রাজি করাচ্ছেন। ইউ আর ট্রাইং টু কনভিন্স মি টু ইনভেস্ট ইন এ চিট ফান্ড। এরপর পরবর্তী ভার্ব কিপ। এই কিপ একটা ভার্ব যেটা অন্যান্য নিয়মের ধার ধারে না। আমি একবার বলেছিলাম যে কিপটাকে একটু আলাদা করে রাখি, ওর জন্য আলাদা নিয়ম, আমি পরবর্তীকালে তোমাদেরকে সেটা বোঝাবো। এখন সেটা একটু শুনে নিতে হবে। কিপ একমাত্র পজিটিভ ভার্ব যে ভার্বের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম না লিখে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল লিখি। যেমন সে তাকে দিয়ে গান গাওয়াচ্ছিল, হি কেপ্ট হার সিং নয় সিঙ্গিং, ভার্বের সঙ্গে আইএনজি। কিপের ক্ষেত্রে এই পরিবর্তনটা মাথায় রাখতে হবে। আর এই কিপের মানে হলো বজায় রাখা, প্রসারিত করা, কোনো কিছু চালিয়ে যাওয়া, থামতে না দেওয়া। মানে সে স্টেজে গিয়ে গান করতে শুরু করেছে, তার গান থামাচ্ছে না, থামতে দিচ্ছে না, একের পর এক তাকে দিয়ে গান করাচ্ছে। হি কেপ্ট হার সিঙ্গিং। যেমন দুঃখিত, আমি আপনাকে অপেক্ষা করিয়ে রেখেছিলাম, সরি আই কেপ্ট ইউ ওয়েটিং, ওয়েট নয় ওয়েটিং। তুমি না আসা পর্যন্ত মেশিনটা চালু রাখবো, আই শ্যাল কিপ দ্য মেশিন রানিং, রান নয় রানিং, টিল ইউ কাম। আজকের লাস্ট ভার্ব হেল্প। হেল্প হলো সেমি কজেটিভ। সেমি কজেটিভ এর মানে হলো অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার সাথে সাথে সেই কাজে নিজেকে ইনভলভ করা, অর্থাৎ কর্তাও এখানে খানিকটা কাজ করবে, পুরোটাই অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেবে না। অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হলেই তো পজিটিভ ভার্ব ব্যবহার করা হয়, তাদেরকে তো আমরা পজিটিভ ভার্ব বলি। কিন্তু এই হেল্প একমাত্র ভার্ব যেখানে অন্য কাউকে দিয়ে 100% কাজ করিয়ে নেওয়া হয় না। তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয় ঠিকই, কিন্তু তাকে সাহায্য করা হয়, সেই কাজের মধ্যে যে কাজ করিয়ে নেয় সেও ঢোকে, সেই কাজের মধ্যে ইনভলভ হয়ে যায়। এই কারণে এটাকে সেমি পজিটিভ ভার্ব বলা হয়। আই উইল হেল্প ইউ লার্ন ইংলিশ, আমি আপনাকে ইংরেজি শিখতে সাহায্য করব। ইংরেজি শিখবেন আপনি, আপনাকে দিয়ে এই কাজটা করানো হবে, কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে আমিও ইনভলভ হয়ে যাব, আমিও কষ্ট করব। তাহলে বোঝাই যাচ্ছে এটা পুরোটা পজিটিভ নয়, এই কারণেই হেল্পকে সেমি পজিটিভ বলা হয়। আরও একটা এক্সাম্পল, তারা আমাকে পুরস্কার পেতে সাহায্য করেছিল, দে হেল্প মি গেট দ্য প্রাইজ। এক্ষেত্রেও খেয়াল করে দেখো, টু কিন্তু ব্যবহার করা হলো না, টু ইনফিনিটিভ ব্যবহার করা হয়নি, অর্থাৎ মেকের যে নিয়মটা সেই নিয়মটা হুবাহু হেল্পের ক্ষেত্রে ব্যবহার করা হলো। আজ এটুকুই, এখানেই আমি শেষ করব। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে রইলে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে, তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থেকো, ভালো থেকো।